বছরের ঐতিহ্যবাহী পত্রিকা নতুন গতি, নতুন রূপে, নতুন পথে। নমস্কার, আমি দেবজিৎ মুখার্জি নতুন গতির ফেসবুক পেজ থেকে লাইভে এসেছি আর নিয়ে এসেছি আপনাদের কাছে লেটেস্ট রিপোর্টস, লেটেস্ট নিউজ, লেটেস্ট আপডেটস। তো সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম নিউজে। কাশ্মীরের শোচনীয় পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এই বিষয়ে আপনাদের কিছু বিস্তারিতভাবে বলতে চাই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নামটার সাথে এখন আপনারা সবাই পরিচিত হয়ে গেছেন, নিশ্চয়ই আর নতুন করে বলতে লাগবেন না ইনি কে। তো কি ঘটনাটি ঘটেছে, কেন এই পদক্ষেপ তিনি নিয়েছেন, চলুন আপনাদের পড়ে শোনাই। আদালতের ছুটিতে লে লাদাখ ঘুরতে গিয়েছিলেন তিনি। সাধারণত যে কোনো বিচারপতির কনভয় থাকেন জেলা জজ কোর্টের কর্মী ও পুলিশ, তারাই পথ চিনিয়ে নিয়ে যান। কিন্তু দ্রাস পৌঁছে তিনি দেখেন কনভয় পুলিশের কোনো কর্মী বা আধিকারিক নেই। কারণ জানতে 23 কিলোমিটার পথ পেরিয়ে দ্রাস থানায় যান বিচারপতি নিজেই। সেখানে গিয়ে দেখেন পুলিশ অফিসার ঘুমোচ্ছেন। পুরো ঘটনা বলে অনুরোধ জানান তাকে। এরপর তাকে ওয়ার মেমোরিয়াল ঘুরিয়ে দেখান থানার SHO। সেই সময় বিচারপতিকে আশ্বাসও দেওয়া হয় এরপর থেকে তিনি প্রোটোকল অফিসার পাবেন। আশ্বাস শুনে শ্রীনগরের দিকে রওনাও হন বিচারপতি। কিন্তু কিছুক্ষণ পরই তিনি বুঝতে পারেন তাকে মিথ্যা বলা হয়েছে। শ্রীনগর পর্যন্ত পৌঁছাতে কেউ যাতে দায়িত্ব নেয় সেজন্য সোনমার্গের পুলিশের সাহায্য নেন বিচারপতি। সেখানেও খারাপ অভিজ্ঞতা। সোনমার্গের SHO জানান থানার গাড়ি খারাপ, সাহায্য করা সম্ভব নয়। শুনেই সোনমার্গ থানায় যান বিরক্ত বিচারপতি। গিয়ে দেখেন 28টি গাড়ি দাঁড়িয়ে আছে এবং সবকটি সচল। এরপর কোনো ক্রমে সোনমার্গের হোটেলে রাত কাটান তিনি। দ্রাসের পুলিশ অফিসারদের মধ্যে দেশ বিদ্বেষী মনোভাব রয়েছে। এজলাসে বিচারপতি জানিয়েছেন গল্প করতে এক পুলিশকর্মী তাকে বলেন তুর্তুক তো আসলে পাকিস্তানের এলাকা, ভারত সেটা দখল করে নিয়েছে। ওই পুলিশ অফিসার নিজেও তুর্তুকের বাসিন্দা, তাই তার দাবি সেখানকার সব তিনি জানেন। বিচারপতির দাবি সোনমার্গের অফিসারদের মধ্যেও একই মনোভাবের পরিচয় পান তিনি। শুধু পুলিশ নয়, একই ব্যবহার ছিল সরকারি পদস্থ অফিসারদের একাংশেরও। সোনমার্গের হোটেলে রাত কাটানোর পর শ্রীনগরে যান বিচারপতি। সেখানে জম্মু কাশ্মীরের হাইকোর্টে যেতে চান তিনি, দেখতে যানও তিনি। সেখানে বিচারপতিকে প্রোটোকল অফিসার দেওয়ার কথা বলা হয়। সাধারণত প্রোটোকল অফিসার আসেন বিচারপতিকে রিসিভ করতে, কিন্তু এই ক্ষেত্রে প্রোটোকল অফিসার সাধারণত এক কর্মীকে পাঠানো হয়েছিল। শ্রীনগরে তার জন্য অত্যন্ত খারাপ মানের হোটেলের ব্যবস্থাও করা হয় বলে অভিযোগ করেছেন তিনি জানান সেখানকার প্রোটোকল অফিসের কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন জাহান্নামে যাও। তো সরাসরি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উপত্যকার শোচনীয় আইনহীন অবস্থা নিয়ে চিঠি লেখেন এবং তিনি সাফ জানান কাশ্মীরে বহু পুলিশ আধিকারিক দেশদ্রোহী বা দেশবিরোধী মনোভাব পোষণ করেন। তো ব্যাপার হচ্ছে এই থেকে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। যেই প্রশ্ন ঘোরাফেরা সবার আগে করছে সেটা হলো গিয়ে কি পাকিস্তানি জঙ্গিরা এরকম মানসিকতার পুলিশ অফিসারদের সাহায্য নিয়ে কি উপত্যকায় জঙ্গি হামলা বা হত্যা চালিয়ে যাচ্ছে? আর তা যদি সত্যি হয়ে থাকে তাহলে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ কি? তবে এই বিষয়ে আমরা সব কিছু সময়ের সাথে সাথে জানতে যাব। এবার সরাসরি আমি আপনাদেরকে নিয়ে চলে যাব আমাদের সেকেন্ড নিউজে। তো কি সেই সেকেন্ড নিউজ? কর্ণাটকের বিজেপি নেতা যশপাল সুবর্ণা ও শ্রীরাম সেনা প্রধান প্রমোদ মুতলিকের মুন্ডুচ্ছেদের হুমকি উঠল সোশ্যাল মিডিয়ায়। তো কেন সেই হুমকি উঠল একবার জেনে নেওয়া যাক। কর্ণাটকায় আশা করি আপনারা সবাই জানেন হিজাব বিতর্ক কী পরিমাণে চলছে। যে কোনো শিক্ষা প্রাঙ্গণে বা এডুকেশনাল ইনস্টিটিউশনে হিজাব পরে গেলেই ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেওয়া বা ছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এমনই একটি ঘটনা ঘটেছে। স্কুলের নিষেধাজ্ঞা না মেনে ক্লাসে হিজাব পরার অভিযোগে সাসপেন্ড হন 24 জন ছাত্রী। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় এই ভয়ঙ্কর থ্রেট ওঠে। সেই থ্রেট কি নিশ্চয়ই আপনাদের বলে বোঝাতে হবে না, এক্ষুনি যেটা বললাম, মুন্ডুচ্ছেদের হুমকি ওঠে বিজেপি নেতা যশপাল সুবর্ণা
ও শ্রীরাম সেনা প্রধান প্রমোদ মুতালিকের বিরুদ্ধে। তো এই বিষয়ে শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুতালিকে কি বলেছেন চলুন একবার জেনে নেওয়া যাক। তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মেসেজ ও কল খুবই সাধারণ ব্যাপার। আমরা যখন দেশের হয়ে কাজ করি তখন দেশবিরোধী সংগঠন ও বিশ্বাসঘাতকরা এমনই হুমকি দিতে পারে। আমি এসবকে গুরুত্বই দেব না। তিনি সরাসরি জানিয়েছেন যে এই সব হুমকিকে তিনি গুরুত্ব দেন না, বরং তিনি তার কাজ করেই চালিয়ে যাবেন এবং হিজাবের বিরোধিতা শ্রীরাম সেনা হোক বা রাজ্য সরকার হোক দুজনেই করবেন। তো এখান থেকে এবার যেই প্রশ্নটা সরাসরি উঠে আসছে, সব কিছুরই একটা পাল্টা রিয়াকশন থাকেই, তো এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো এখানে যে প্রশ্নটা উঠে আসছে, প্রথম প্রশ্ন, কর্ণাটকে কি মুসলিমদের পিঠ দেওয়ালে ঠেকেছে? এই প্রশ্ন কারণ রেগুলার, কারণ এটা লাগাতারই হয়ে যাচ্ছে কোনো রকমভাবে। হিজাব বিতর্ক একদিকে কর্ণাটকে, বা দেশের বিভিন্ন রাজ্যে মসজিদ উচ্ছেদের বা শিবলিঙ্গ খোঁজা, মন্দির মসজিদ বিতর্ক, এটা চলতেই থাকছে। তো আমি যদি এই পরিপ্রেক্ষিতে আসি, তাহলে কর্ণাটকের মুসলিমদের কি এবার পিঠ দেওয়ালে ঠেকেছে? আর যদি তাই হয়ে থাকে, দেশ কি এবার একটা ভয়াবহ দাঙ্গার মুখোমুখি হতে চলেছে? 20 বছর আগের এক পুরনো ভয়াবহ দাঙ্গা, সেরকমই কি কিছু একটা ঘটতে চলেছে দেশে? তো এই যদি হয়ে থাকে, তাহলে এর পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? কিভাবে বিরোধী দল এইগুলো রুখবে বা রাজ্য সরকার কিভাবে এইগুলোকে ডিল করবে, সেটা আমরা জানতে পারবো ঠিক সময়ের সাথে সাথে নতুন আপডেটসের সাথে। এবার সরাসরি চলে যাব আমাদের তৃতীয় নিউজ। জ্ঞানব্যাপী মসজিদের ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া বিচারক রবি কুমার দিবাকরকে হুমকি দিলেন এক সংগঠন, যার নাম ইসলামিক আগাজ মুভমেন্ট। তো এই সংগঠনটি সরাসরি হুমকি দিয়েছেন বিচারককে। লাগাতার এই মন্দির মসজিদ যে বিতর্ক চলছে দেশে, সব মসজিদেই নাকি শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, সেটা নাকি মন্দিরে রূপান্তরিত করতে হবে, এই নিয়ে লাগাতার মামলা চলছে আদালতে। তো এই বিষয়টি এখন আমাদের দেশে একটা ভয়াবহ মোড়ে পৌঁছে গেছে। এমনই মোড়ে পৌঁছে গেছে যেখানে বিচারককে মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে। তো এই সংগঠনটি ঠিক কী চিঠি লিখে পাঠিয়েছে চলুন আপনাদের পড়ে শোনাই। চিঠিতে লেখা, আপনি বলেছেন ভিডিওগ্রাফি একটি সাধারণ প্রক্রিয়া। আপনি একজন মূর্তি উপাসক। আপনি মসজিদটিকে মন্দিরে পরিণত করবেন। কোনো মুসলিম একজন কাফেরের কাছ থেকে ন্যায়সঙ্গত বিচার আশা করে না। মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। ঠিক কড়া ভাষায় বলা হয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। এরপরেও যদিও বিচারককে প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওনার জন্য, কিন্তু তা সত্ত্বেও ভয়ের সাথেই তিনি এখন বাস করছেন। বুঝতেই পারছেন, এই রেগুলার থ্রেটস বা থ্রেট মেসেজেস বা কলস বা রিলেটেড যে জাতীয় কিছু আসুক না কেন, একটা ভয়ের অ্যাটমসফিয়ার তো থাকেই। তবে আবারও একই প্রশ্ন উঠে আসছে লাগাতার, যেটা আমি আগের নিউজে বলেছিলাম, এই লাগাতার মুসলিম বিরোধী কাজের জন্য কি এবার একটা দেশে ভয়াবহ একটা সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হতে চলেছে? তারপর দেশ কি ভাবছে, এইগুলো কি আদৌ মানে ইতিহাসগুলো কি আদৌ সত্যি, নাকি এইগুলো একটা কোনো দাঙ্গা লাগানোর ছক? তবে এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি সরাসরি জানিয়েছেন, তিনি সরাসরি বিরোধিতা করেছেন প্রতিটি মসজিদে শিবলিঙ্গ খোঁজার, তিনি সরাসরি বিরোধিতা করেছেন এবং বলেছেন যে এগুলো অর্থহীন, এবং নির্দেশ দিয়েছেন যে এমন কিছু না হয় যাতে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে। এবার চলে যাচ্ছি আমাদের চতুর্থ নিউজে। উত্তর আমেরিকায় বন্দুকবাজদের আতঙ্ক অব্যাহত। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার বন্দুকবাজদের আতঙ্ক ছড়ালো সেন্ট্রাল মেক্সিকোতে। তো কী সেই ঘটনা? আচমকাই সেন্ট্রাল মেক্সিকোয় ব্যারন কমিউনিটিতে হামলা চালায় বন্দুকবাজরা। 3 জন কিশোর ও 2 জন কিশোরী গুলিতে লুটিয়ে পড়ে। তাদের বয়স 16 থেকে 18 বছরের মধ্যে, এবং তাদের সঙ্গেও মৃত্যু হয় একজন 65 বছরের বৃদ্ধার। তো এই বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, মানে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলেছে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপিয়ান ইউনিয়ন বা বিভিন্ন এশিয়ান কান্ট্রিজরাও। তো কী সেই প্রশ্ন? সরাসরি প্রশ্ন উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ল্যাটিন আমেরিকান কান্ট্রি বা নর্থ আমেরিকান কান্ট্রির আর্মস কেনা নিয়ে। তো লাগাতার ক্রিটিসিজমের মুখে পড়তে হচ্ছে এই ল্যাটিন আমেরিকান কান্ট্রিজগুলোকে। তো ভারত ও আমেরিকার মধ্যে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা নানা রকমভাবে একটা ডিবেট চলতেই থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে ভারতকে কমিউনাল ভায়োলেন্স নিয়ে নানা রকমভাবে ক্রিটিসিজমস করেই যাচ্ছে, অন্যদিকে ভারতবর্ষ আমেরিকাকে নিয়ে নানা রকমভাবে এই বন্দুকবাজদের আতঙ্ক নিয়ে ক্রিটিসিজম করেই যাচ্ছে। তবে এই ঘটনার সূত্রপাত, যেটা আমি আগেও বলে এসেছি, বা এই যে মেন সম্পর্কের যে ফাটলটা, সেটা প্রথম থেকেই হয়ে আসছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে। তো আগামী দিনে এই যে নানাভাবে যে কমিউনাল ভায়োলেন্স বা বন্দুকবাজদের আতঙ্ক, সেটা কোন দিকে যাবে, এই ডিবেট কোন দিকে যাবে, বা ভারত আমেরিকা সম্পর্কের মধ্যে কী প্রভাব পড়বে, সেটা আমরা সময়ের সাথে সাথেই জানতে পারবো।
এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের পঞ্চম এবং শেষ নিউজের দিকে। কী সেই নিউজ? হজরত মোহাম্মদ বিতর্ক নিয়ে কেন্দ্রকে এক হাত নিলেন আইএমএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। তো হজরত মোহাম্মদ বিতর্ক আশা করি আপনারা সবাই জানেন। বিজেপি বিধায়িকা নূপুর শর্মা যে মন্তব্যটি করেছেন ইসলামের প্রফেট হজরত মোহাম্মদকে নিয়ে, এটা নিয়ে দেশে নানা রকমভাবে একটা ছোটোখাটো ইসলামিক একটা কনফ্লিক্ট চলছে, ইসলাম বা বিজেপির মধ্যে একটা কনফ্লিক্ট যে চলছে, এর প্রভাব পড়েছে বাইরের দেশেও। বাইরের দেশে মানে বিদেশে ইসলামিক কান্ট্রিজগুলোতে মেনলি ওআইসি যেটা আমরা বলি, আদার ইসলামিক কান্ট্রিজ, সে ইরান, ইরাক, লিবিয়া, বাহরেন, কুয়েত, সৌদি আরব, এখানে বিভিন্নভাবে ইন্ডিয়ান প্রোডাক্টসদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো কি বলেছেন আসাদুদ্দিন ওয়েসি, মানে আমাদের আইএমএম প্রধান? তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ভারতীয় মুসলিমদের কথা পাত্তা দেন না, ভারতের নাগরিকদের কথা কর্ণপাত করেন না। তিনি সেই কারণে প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত অসন্তুষ্ট আমরা। বিদেশের মানুষ যখন এই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খোলেন, তারপরে শাস্তিমূলক পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী। যদিও বলে রাখা ভালো, বিজেপি হয়তো সাসপেন্ড করে রেখেছে, কিন্তু এই ঘটনার আগে প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে কোনো রকমেরই কিন্তু কোনো পদক্ষেপ বা লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়নি, বা স্ট্রিক্ট কোনো রকমের কোনো অ্যাকশন নেওয়া হয়নি নূপুর শর্মার বিরুদ্ধে। তারপরে তিনি আরও বলেছেন, হজরত মোহাম্মদকে নিয়ে যারা বিতর্কিত মন্তব্য করবেন তাদেরকে গ্রেফতার করা উচিত। যদি আপনাদের মনে হয় টুইটগুলি ভুল ছিল, তাহলে শাস্তিমূলক পদক্ষেপ করা উচিত সরকারের। আমি যদি এখন প্রধানমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক কথা বলি, তাহলে বিজেপি সরকার তার পরের দিনই আমার গ্রেফতারের দাবি করবেন। যদিও ওআইসির কথার মধ্যে নানা তাৎপর্যপূর্ণ বা কিছু নানা ইম্পর্টেন্ট পয়েন্টস চলে আসছে, বিভিন্ন প্রশ্ন জাগছে এই মুহূর্তে। কী সেই প্রশ্ন? প্রথম প্রশ্ন, ওআইসির বক্তব্য কি কোনো রকমভাবে প্রভাব ফেলতে পারবে ভারতীয় মুসলিমদের মনে? কারণ সামনেই আসন্ন নির্বাচন, তো এর জন্য কি হয়েছে, এখানে একটা টু ওয়ে প্রবলেমে পড়েছে বিজেপি। একদিকে মুসলিমরা তো বিজেপি বিরোধী হয়েই গেছেন, দ্বিতীয়ত নূপুর শর্মা সাসপেনশনের পর হিন্দুত্ববাদীদের এক অংশ বিজেপির বিরোধিতা করছেন। তো এই বিরোধিতা করার জন্য কি বিজেপি যে হিন্দুত্ববাদের যে একাংশের ভোট, সেটা থেকেও কি বঞ্চিত হতে চলেছেন বিজেপি? তো এবার কি সেই একাংশের ভোট থেকে বঞ্চিত হবে গেরুয়া শিবির? কতটা চাপে পড়বে এবার বিজেপি সরকার, তা আমরা আসন্ন নির্বাচনগুলিতে জানতে পারবো। যেমন গুজরাট, পরের বছরের ত্রিপুরা বা বিভিন্ন রাজ্যের সেই নির্বাচনগুলিতে জানতে পারবো। সবচেয়ে বড় নির্বাচন আসছে 2024 সালে, সেখানেই সব কিছু বোঝা যাবে। তো আজকে নিউজ হেডলাইন্স বা লেটেস্ট নিউজ, লেটেস্ট আপডেটসের পর্ব ঠিক এতটাই। এর পরবর্তী আপডেটস আমরা কালকে নিয়ে আসবো আপনাদের কাছে। আর আমাদের বিষয়ে জানতে হলে বা লেটেস্ট নিউজ, লেটেস্ট আপডেটস পেতে হলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল নতুন গতিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।